আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনাজপুরের কাহারোলে খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষক সহ আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশা পানি সম্পদ মন্ত্রী। ইরানের ইস্পাহান প্রদেশে যৌথ বাহিনীর হামলায় ১৫ জন নিহত। জবাবে মধ্যপ্রাচ্যে আঘাত হানছে মিসাইল ড্রোন। ভয়ঙ্কর হামলা সত্ত্বেও তেহরান ছাড়তে নারাজ বাসিন্দারা। দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা ওঠানো হয়নি এখনো। ডিজেল সংকটে দুশ্চিন্তায় মেহেরপুরের কৃষক। পদ্মা ব্যাংক বাঁচিয়ে রাখতে সরকারের সব উদ্যোগে ব্যর্থ। অবসান অথবা একীভূতকরণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৪৫ বছর পর আবারও ফিরে আসছে খাল খনন কর্মসূচি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচি নতুন করে বাস্তবায়ন করতে যাচ্ছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল দেশের ৫৮ জেলায় একই সাথে শুরু হচ্ছে খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে এর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ৬ মাসে ১২০০ কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার নদী, নালা ও খালবিল খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রী বলছেন, এর মাধ্যমে বাড়বে সেচ ও কৃষি সুবিধা, কমবে জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা। এক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষও চায় স্বচ্ছতা। নদীমাতৃক বাংলাদেশে শিরা উপশিরার মতো ছড়িয়ে আছে নদী-নালা, খাল-বিল। প্রকৃতির এই অপার সম্পদ কাজে লাগিয়ে কৃষিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি পরিচালিত করেছিলেন। ৩,৬৩৬ কিলোমিটার খাল খনন করে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূরীকরণে রেখেছিলেন বড় ভূমিকা। যেই সফল কর্মসূচিতে ছাত্রাবস্থায় অংশ নিয়েছিলেন বর্তমান পানি সম্পদ মন্ত্রীও। কিন্তু সেই সফল কর্মসূচি কতটা এগিয়ে নিতে পেরেছে পরবর্তী সরকারগুলো? কেননা দখলে দূষণে এরই মধ্যে হারিয়ে গেছে দেশের অনেক নদী, নালা, খাল-বিল। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের বাসিন্দাদের মতো সারা দেশের নদী, খাল-বিলের কতটা জীর্ণদশা জানালেন পানি সম্পদ মন্ত্রী। এই বাস্তবতায় নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আবারও খাল খনন কর্মসূচির উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের। বাবার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘ প্রায় ৪৫ বছর পর নতুন প্রেক্ষাপটে আবারও সেই কার্যক্রম শুরু করছেন ছেলে। ১৬ মার্চ সোমবার প্রধানমন্ত্রী হিসেবে খনন কর্মসূচির উদ্বোধন করবেন দিনাজপুরের কাহারোলে। প্রথম দফায় ১৮০ দিনের কর্মসূচি হিসেবে ১২০০ কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে ৫ বছরে হবে ২০,০০০ কিলোমিটার। নতুন করে খাল খনন কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি, খনন কার্যক্রমের প্রকৃত সুফল পেতে চান তারা, এর জন্য চান নিয়মিত তদারকি। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনীর তাণ্ডব। ইস্পাহান প্রদেশে মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। শাহিনশাহ শহরে আইআরজিসির হেডকোয়ার্টার্সের সিরিজ বিস্ফোরণে খবর পাওয়া গেছে, তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। হামলা হয়েছে আরও বেশ কয়েকটি শহরে। আইআরজিসির ২ সিনিয়র কমান্ডকে হত্যার দাবি করেছে তেল আবিব। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে ধ্বংস করেছে রাডার সিস্টেম। ইরাকের ইরবিলে টার্গেট করা হয়েছে একটি তেল শোধনাগার। সৌদি আরব, ইরাক, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল ছুড়েছে তেহরান। একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। ইসরায়েলের নেস জিওনা শহরে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির ফুটেজ প্রকাশ করা হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাক থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে মিসাইল হামলা চালায় ইরান। এর পরপরই দেয়া হয় এই নির্দেশনা। ইরাকে অবস্থানকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদে সরে যেতে বলা হয়। দূতাবাসের ওয়েবসাইট থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিনীদের আশ্রয় কেন্দ্র কিংবা বম্ব শেল্টারে আশ্রয় নিতে বলা হয়। অতি দ্রুত বিশেষ বিমানে তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার কথাও জানিয়েছে। যুদ্ধের আঁচ যেন লাগেনি ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের মাঝে। নিয়মিত হামলার মাঝেও স্বাভাবিক জীবন পার করছেন তারা। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা, তবুও ভীত নয় নগরবাসী। শহরের বাসিন্দারা জানাচ্ছে, প্রথম দিকে জীবনযাপন কিছুটা বাধাগ্রস্ত হলেও কয়েক দিনের মধ্যেই আবার ফিরেছে স্বাভাবিক ছন্দে। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে স্বাভাবিকভাবে চলছে সকল নাগরিক কার্যক্রম। শহর জুড়ে বাজছে যুদ্ধের দামামা। যখন তখন চলছে ড্রোন কিংবা মিসাইল হামলা, তারপরেও থেমে নেই জীবন। নিয়মিত চলছে অফিস, আদালত, ব্যাংক সহ সবকিছুই। খাদ্য কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের কিছুটা ঘাটতি থাকলেও স্বাভাবিক জনজীবন। শুরুর দিকে সবকিছু থমকে গিয়েছিল। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে সরকার দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিলেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি। সকালে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ অপেক্ষা দেখা যায়।
সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। এতে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক মালিকরা। পাম্প মালিকরা বলছেন, অনেক ক্ষেত্রে আগের রাতেই মজুদ তেল শেষ হয়ে গেছে। ডিপো থেকে নতুন সরবরাহ না আসায় তেল দিতে পারছেন না তারা। এদিকে সরকার রেশনিং তুলে নেয়ার কথা জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের কর্মীরা। গত 6 মার্চ জ্বালানি তেলের সংকট মোকাবেলায় তেল বিক্রিতে সীমা আরোপ করে সরকার। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে মেহেরপুরে। প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে ভুক্তভোগীদের। অন্যদিকে খেতে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে না পেরে দুশ্চিন্তায় কৃষকরাও। ফসল উৎপাদনে তাদের শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের শুকনো ও ভেজানো পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়া সৌরচালিত সেচ পাম্প বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে পানির যোগান দিতে যান্ত্রিক পাম্পের ওপর পদ্মা ব্যাংক বাঁচিয়ে রাখতে সরকারের সব উদ্যোগে ব্যর্থ। পর্ষদ পুনর্গঠন, নাম পরিবর্তন, মূলধন যোগান দেওয়া সহ নানা সহায়তা দিলেও তা কাজে আসেনি। বরং সময়ের সাথে এটি আরও দুর্বল হয়েছে, বেড়েছে লোকসানের পরিমাণ। তাই পদ্মা ব্যাংক অবসায়ন অথবা একীভূতকরণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তা না হলে ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। বাংলাদেশ ব্যাংক বলছে, পদ্মা ব্যাংকের বিষয়টি বিবেচনায় আছে, তবে এই ব্যাংকের বিষয়ে কি উদ্যোগ নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। জন্ম থেকেই অনিয়মে জড়িয়ে পড়ে সাবেক ফার্মার্স ব্যাংক। নানা দুর্নীতি, জালিয়াতি আর লুটপাটে চরম তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। গ্রাহকের আমানতের টাকাও ফেরত দিতে ব্যর্থ হয়। সংকট কাটাতে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান আইসিবি। 715 কোটি টাকার মূলধন যোগান দেয় এসব প্রতিষ্ঠান। নাম পরিবর্তন করে করা হয় পদ্মা ব্যাংক। এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি। বর্তমানে এর নিট লোকসানের পরিমাণ 6000 কোটি টাকার উপরে, যা মোট সম্পদ এবং দায়ের চেয়ে বেশি। ডিসেম্বর শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল 6300 কোটি টাকা, আর বিতরণ করা ঋণের পরিমাণ 5650 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 5200 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 93%। বিশ্লেষকরা বলছেন, এত লোকসান এবং খেলাপি নিয়ে কোনো ব্যাংক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই দায় না বাড়িয়ে ব্যাংকটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া পদ্মা ব্যাংক যাত্রা শুরু করে 2013 সালে। চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। তিনিই এককভাবে নিয়ন্ত্রণ করেন ব্যাংকটিকে, যে কারণে কখনোই নীতিমালা মেনে পরিচালিত হয়নি পদ্মা ব্যাংক। পরে পর্ষদ পুনর্গঠন করে চেয়ারম্যান করা হয় চৌধুরী নাফিস শরাফতকে। তাতেও পরিবর্তন আসেনি। পদ্মা ব্যাংকে টাকা রেখে বিপাকে পড়েছেন 43টি সরকারি প্রতিষ্ঠান, যাদের আমানতের পরিমাণ 2500 কোটি টাকা। নানা উদ্যোগ নিয়েও গচ্ছিত আমানতের অর্থ ফেরত পায়নি এসব প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিবেচনায় থাকলেও পদ্মা ব্যাংকের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পদ্মা ব্যাংকের 60টি শাখা এবং 14টি উপশাখায় কর্মরত রয়েছে প্রায় 1000